আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব 18তম নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষায় প্রস্তুতি কিভাবে মাত্র 40 দিন আমরা নিতে পারি, কি টেকনিকে ফললে আমরা সবচেয়ে বেশি সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি পাশেই থাকবেন। তো আমাদের লিখিত পরীক্ষা জিনিসটা আসলে কি এটা আমরা একটু বুঝি। লিখিত পরীক্ষা কিন্তু গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ হলো এমসিকিউ মার্ক কিন্তু আপনার কাউন্ট হয় না। আবার ভাইবা মার্ক কিন্তু সবাই অ্যাভারেজ মার্ক পেয়ে থাকে, লিখিত মার্কটা কিন্তু আপনাকে পার্থক্য করে দিবে। ঠিক আছে, বিসিএস একই অবস্থা, লিখিত পরীক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। এই লিখিত পরীক্ষার কেন গুরুত্ব কেউ কি জানেন? একটু কমেন্ট করে জানাবেন তো, যে এমসিকিউ মার্ক কেন কাউন্ট করা হচ্ছে না। অনেকে এমসিকিউ মার্ক যদি সবগুলো যোগ করে করা হতো কেমন হতো, সেগুলো কিন্তু কাউন্ট করা হয় না। কারণ হলো কি, দেখেন আমার কাছে যেটা মনে হয় যে সবকিছু কিন্তু লিখিত ডকুমেন্টের গুরুত্ব সবচেয়ে বেশি, যে প্রাচীনকাল থেকে এটা হয়ে আসে। যেমন কোরআন শরীফও কিন্তু একসময় লিখে রাখার ব্যবস্থা করা হতো, কিন্তু লিখিত ডকুমেন্ট থাকে। তারপরে দলিল দস্তাবিজ সবকিছু লিখিত ডকুমেন্ট কিন্তু, হ্যাঁ। আপনি যেটা কথা বলেন সব কিছু করেন, চিঠি সব কিন্তু ফোনেও তো কিন্তু অনেক হয় না। একটা কোনো কিছু যদি পাবলিশ হয়, এটা কিন্তু ফোনে যদি বলে যে হ্যাঁ কালকে থেকে এটা করেন, তা কিন্তু হয় না। সবসময় কি হয়, চিঠি আকারে বা পাবলিশ করা হয়, তাই না? এই জন্য লিখিত ডকুমেন্টটা আপনার থাকে, এটা একটা ডকুমেন্টারি সিস্টেম, তাই লিখিত পরীক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। এখন অনেকে বলেন যে মাত্র 40 দিন আছে, সে 12 তারিখে পরীক্ষা, আর মাত্র তো 40-20 দিন কি প্রস্তুতি নেব, তাই না? অনেকে হতাশ হয়ে যাচ্ছে। তাদের জন্য একটা কথা বলি, একটা মোটিভেশনই বিষয়। দেখেন, বিশেষ পরীক্ষা কিন্তু এরকমই, যে হুট করে ডেট দিয়ে দেয়। অনেকে কিন্তু সেই ভিতরে পিলি পরীক্ষা হয়ে রিটার্ন পরীক্ষার ডেট দিয়ে দেয়। ওখানে কিন্তু দেখেন 1100 মার্কের পরীক্ষা হয়, প্রায় 1100 মার্কের পরীক্ষা হয়। তাহলে অনেক বিষয় পড়তে হয়, তাই না? পুরো দুনিয়ার সব কিছুই পড়তে হয়। তারা কিন্তু প্রস্তুতি নেয়, পরীক্ষা দেয়, রেজাল্ট দেয়, পাশ করে, হ্যাঁ, ক্যাডার হয়, তারা কিন্তু করে। তাহলে আপনি মাত্র 100 মার্কের পরীক্ষা, মাত্র কত, 100 মার্কের, তাও কি আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের উপরে হবে। তো 100 মার্কের পরীক্ষা 40 দিনে কি শেষ করা সম্ভব না? অবশ্যই সম্ভব। ঠিক আছে, শুধু পড়লে হবে না, লিখতে হবে। আমাদের কিন্তু একটা সমস্যা, লিখিত পরীক্ষায় কিন্তু লিখার পরীক্ষা, কিন্তু আমরা পড়ি কি, খালি পড়ি, লিখি না। ঠিক আছে, এই লিখার জড়তার কারণে কিন্তু অনেকে পাস করতে পারে না, ভালো মার্ক করতে পারে না। আমাদের কিন্তু লিখার যে কৌশল বা দক্ষতা, সব কিন্তু আপনি যত লিখবেন তত বেশি কিন্তু আপনার ভিতরে চলে আসবে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, পড়ার চেয়ে লেখার গুরুত্ব দিতে হবে বেশি। আপনি যত লিখবেন, যত বেশি লিখবেন, তত কি হবে, আপনার লেখার গতি বাড়বে। তারপর লেখার ভিতরে যে জড়তা ছিল, জড়তাগুলো দূর হয়ে যাবে, বানান ভুল কমে যাবে। তারপরে সময়ের মধ্যে লেখার যে একটা কৌশল, এটা আপনি পাবেন। ঠিক আছে, তারপরে হলো আপনার টাইমিং যে বিষয়টা, এই টাইমিং বিষয়টা আপনি যত বেশি লিখবেন তত বেশি আপনি টাইমিং করতে পারবেন। ঠিক আছে, যদি আপনি না লিখেন, আপনি কিন্তু টাইমের ভিতরে কখনোই শেষ করতে পারবেন না। এই জন্য লেখার প্র্যাকটিসটা অবশ্যই অবশ্যই করতে হবে। ঠিক আছে, এখন লিখবেন কিভাবে সেটা আগে বলি। লেখার প্র্যাকটিসটা কিভাবে করবেন, তাই না? লেখার প্র্যাকটিস করার জন্য আপনারা দুইভাবে করবেন। একটা হলো কি, একটা দুইটা খাতা নেবেন, এরকম এরকম দুইটা খাতা নেবেন। ঠিক আছে, দুইটা খাতা নেবেন। একটা খাতায় কি করবেন, আপনারা নোট করবেন, একটা খাতায় নোট করবেন, আর একটা খাতায় কি করবেন, ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন। ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং বলতে কি, আপনার বিগত বছরের যে প্রশ্ন, সিলেবাস, এগুলো থেকে আপনি কি করবেন, একটা সাজেশন তৈরি করবেন। ঠিক আছে, কিরকম সেটাই বললাম, যে বিগত বছরের প্রশ্ন প্লাস সিলেবাস, এই দুইটা জিনিস আপনাকে সবসময় সাথে নিতে হবে। এগুলো ঘেটে আপনি 100 থেকে 200 প্রশ্নের একটা নিজে নিজে সাজেশন তৈরি করবেন। ঠিক আছে, একটা সাজেশন তৈরি করবেন। বিগত প্রশ্ন, যে প্রশ্ন বারবার আসে, হ্যাঁ, যে প্রশ্নগুলো বারবার আসে বা ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে, হ্যাঁ, সিলেবাসে আছে, মানে একটা গুরুত্বপূর্ণ এই সময় আলোচিত বিষয়। ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়ে আপনি মোটামুটি 100 থেকে 200, এটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক, ভেরি করে আপনার সাবজেক্টে কিরকম, সেই অনুযায়ী আপনি মোটামুটি একটা গুরুত্বপূর্ণ 100 থেকে 200টি প্রশ্নের একটা সাজেশন তৈরি করবেন। ঠিক আছে, সাজেশন তৈরি করে এই সাজেশন অনুযায়ী কি করবেন, আপনি নোট করবেন, আর হচ্ছে হ্যান্ড নোট, ফ্রি হ্যান্ড রাইটিং করবেন। আপনি যে কোনো একটা প্রশ্ন বিষয় নিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং লেখার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং বিষয়টা কি, ধরেন যে আপনাকে প্রশ্ন করলো যে মুক্তিযুদ্ধে আপনার মুজিবনগরের ভূমিকা কি, এটা নিয়ে আপনি কি করবেন, আগে নিজে লেখার চেষ্টা করবেন। আপনি একটা খাতা এরকম, যেটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং খাতা, এই ফ্রি হ্যান্ড রাইটিং খাতায় কি করবেন, আপনি লিখবেন যতটুকু পারে, নিজে নিজে চেষ্টা করবেন। ঠিক আছে, যতটুকু পারা যায় আপনি নিজে নিজে লেখার চেষ্টা করবেন। চেষ্টা করতে করতে আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন, লিখতে লিখতে আপনি দেখবেন প্রথম পৃষ্ঠে লেখা এবং শেষ পৃষ্ঠে লেখার মধ্যে আপনি দেখবেন যে হিউজ ডিফারেন্স। লেখার স্টাইলই আপনার চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন লিখবেন, আমাদের লেখা আসলে অনেকে বলে যে আমাদের লেখা খারাপ। লেখা খারাপ একটাই কারণ, আপনি লেখাটা আসলে বেশি লেখেন না, এক নাম্বার।
2 নম্বর যতটুকু লেখেন আপনার দায়সারাভাবে লেখেন, ঠিক আছে? লেখার প্রতি একটু যত্নশীল হতে হবে। লেখার ভিতরে আপনার একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতে হবে, একটু শখ দেওয়ার চেষ্টা করতে হবে, একটু কোটেশন দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এগুলো দিয়ে আপনি লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি গ্যারান্টি দিচ্ছি, আপনি একটা খাতা যদি শেষ করতে পারেন, আপনি প্রথম পৃষ্ঠা লেখা দেখবেন আর শেষ পৃষ্ঠা লেখা দেখবেন যে আপনার লেখার স্টাইল, লেখার ভিতরে আপনার কত পরিবর্তন হয়ে আসে, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে ফ্রি হ্যান্ড রাইটিং চর্চাটা আপনি করতে হবে। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং যদি চর্চা না করেন, আপনার লেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে না, গতিও বৃদ্ধি পাবে না, কিছুই বৃদ্ধি পাবে না, ঠিক আছে? তো ফ্রি হ্যান্ড রাইটিং করলে কি হবে, এই ফ্রি হ্যান্ড রাইটিং করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে একই জিনিস যেন, একই কথা যেন বারবার না আসে, ঠিক আছে? তার লেখাটা যেন গদ বাঁধা না হয়, একটু ভিন্ন হয়, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিং মাথায় রাখবেন এগুলা। তারপরে একটু পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু লেখা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন। এটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং ভিতরে। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং। আর হলো কি, নোট, নোটের ভিতরে কি থাকবে, আপনি যখন নোট করবেন, আপনি যেটা পড়বেন, যখন যেখানে পড়বেন, যে আপনি যে বইটা কিনছেন বাজার থেকে, সেখান থেকে গুরুত্বপূর্ণ কোটেশন বা ইনফরমেশন বা চিত্র যেটা আপনি পারেন, বা ইউটিউবে আপনি ভিডিও দেখলেন, এটাও আমি সবসময় বলি যে আপনি কি করবেন, সিলেবাসটা নেবেন, সিলেবাসটা নেবেন আর হচ্ছে বিগত প্রশ্ন নেবেন, নিয়ে 100 থেকে 200 প্রশ্নে কি করবেন, একটা সাজেশন তৈরি করবেন নিজে নিজে, ঠিক আছে? লিখবেন 1 নাম্বার 2 নাম্বার এরকম করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখবেন বিভাগ অনুযায়ী, ঠিক আছে? ক বিভাগের ধরেন যে 10-15টা লিখছি প্রশ্ন রেডি করলেন, যে এই ধরনের প্রশ্ন 10-12টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ওটা আপনি একটা সাজেশন তৈরি করলেন। এমনিভাবে খ বিভাগ থেকে, মানে প্রত্যেকটা তো অধ্যায় থাকে, তাই না? অধ্যায় ভিত্তিক আপনি সাজেশন তৈরি করলেন, যে এই অধ্যায়ের 10টা প্রশ্ন, এই অধ্যায়ে 10টা প্রশ্ন, এই অধ্যায়ে 10টা প্রশ্ন, এগুলো করে একটা সাজেশন তৈরি করবেন। সেই সাজেশন কিন্তু সবসময় সাথে রাখবেন, যখন আপনি সময় পাবেন ওই ওই সাজেশনের যে একটা প্রশ্ন, আপনি উত্তর লেখার চেষ্টা করেন, ফ্রি হ্যান্ড রাইটিং করেন, ঠিক আছে? আর ওটা লিখতে গিয়ে বা পড়তে গিয়ে যে তথ্যগুলো আপনি পান, সেটা হচ্ছে হ্যান্ড নোট করেন, ঠিক আছে? ইনফরমেশনগুলো নোট করেন। আর নোটটা এমন বিষয় করবেন, যেমন আপনি যে প্রশ্নের জন্য নোট করছেন, ওই কোটেশন যেন ওই প্রশ্নই না, আপনি অন্য একটা প্রশ্নের ভিতরে যেন সেট করতে পারেন। ধরেন যে একটা কোটেশন পড়ছেন আপনি রচনামূলক প্রশ্নের ভিতরে, সেই যে আপনি সংক্ষিপ্ত ভিতরে প্রশ্নের ভিতরে কিন্তু কোটেশন দিতে হবে। আর কোটেশন অবশ্যই যখন দিবেন, অবশ্যই নীল কালি দিয়ে লিখবেন, যেন বোঝা যায় যে এটা একটা কোটেশন, ঠিক আছে? আপনি সব যদি একই কালারে কালি, তাহলে কিন্তু বোঝা যাবে না যে আপনি কোনটা কোটেশন কোনটা ইনফরমেশন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু অন্য কালি দিয়ে, তা নীল কালি দিয়ে লিখলেন, বা যে কোনো আপনার ইয়ে করবেন প্যারা প্যারা করে লিখলেন, বা পয়েন্টগুলো আপনার একটা মার্ক করে দিলেন, ঠিক আছে? মার্ক করে দিলেন, বোঝা যাবে যাতে। কারণ হচ্ছে কি, স্যাররা কিন্তু সবসময় পুরো প্রশ্ন উত্তর কিন্তু লাইন বাই লাইন পড়ে না, ঠিক আছে? যখন আপনি কোটেশনগুলো মার্ক করে দিলেন, সেই কোটেশনগুলো পড়ে গেল, বা কোনো একটা শখ দিলেন, শখটা সে পড়লো দেখলো, তখন কিন্তু বোঝা যায় যে কি লিখছে বা কি লিখতে পারে। বা পয়েন্টগুলোকে আপনি আন্ডারলাইন করে দিলেন, তখন বোঝা যাবে যে আপনার এরকম অবস্থা। তো নোট করে পড়বেন, আর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং করবেন, দুইটা খাতা করবেন। একটা খাতায় নোট করবেন, যেটা সবসময় আপনার সামনে পরীক্ষার আগে যাতে রিভিশন দিতে পারেন। আর ফ্রি হ্যান্ড রাইটিং করে আপনার লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, লেখার গতি বৃদ্ধি করার জন্য, বানান ভুল করার, এই যে বানান ভুলের বিষয়টা একটা কথা আসলো, যে কি হয় আমাদের কিন্তু লেখার প্র্যাকটিস না করতে করতে এমন অবস্থা হয় যে আমার পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে একটা শব্দ লিখবেন, বানানটা আসতেছে না, বানান আসতেছে না, আপনি কাটলেন, কেটে গিয়ে আবার লিখতে গেলে আবার বানান আসতেছে না, বানান ভুল হচ্ছে, ঠিক আছে? আপনি যখন লেখার চর্চাটা করবেন, তখন আপনার ভিতরে বানান ভুল কিন্তু কমে যাবে আস্তে আস্তে। দেখবেন যে একসময় বানান ভুলই থাকবে না। আর বানান ভুল যদি আপনার পরীক্ষা হলে না হয়, লেখা কিন্তু অটোমেটিক্যালি আপনার সুন্দর হয়ে যাবে, অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। তখন ধরেন যে একটা নির্ভুল যদি হয়, কারণ স্যাররা কিন্তু এমন নিয়ে, যেটা যদি আপনি বানান ভুল করছেন, আপনার চোখ কিন্তু ওই বানান ভুলের কাছে চলে যায়, ঠিক আছে? সুতরাং বানান ভুল যদি একটা পৃষ্ঠায় যদি আপনি 3-4টা বানান ভুল দেখেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি মার্ক কিন্তু কমে আসবে, ঠিক আছে? বানান ভুল করা যাবে না। এই জন্য প্রচুর লেখার প্র্যাকটিস করতে হবে। পুরো লেখা আবার নিজে পড়বেন, যে কোথায় কোথায় বানান ভুল হলো, এই সঠিক বানানটা কি, ওটা শেখা নিলেন, ঠিক আছে? এই বানান ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে এই ফ্রি হ্যান্ড রাইটিং চর্চাটা করতে হবে এবং নোট করতে হবে। এখন ফ্রি হ্যান্ড রাইটিং যেটা বললাম, যে নোট করার সময় কিন্তু আপনার এই যে 100 থেকে 200 প্রশ্ন সাজেশন কিন্তু আপনার তৈরি করতে হবে। এই সাজেশনটা কিন্তু বারবার করে আপনার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? এই সাজেশন থেকে ধরেন যে আপনার যে সাজেশনটা আপনি তৈরি করলেন, এই সাজেশন থেকে প্রতিদিন 10টা প্রশ্ন করে লেখেন, 10টা প্রশ্ন উত্তর ফ্রি হ্যান্ড রাইটিং খাতে আপনি লেখেন, ঠিক আছে? 2-3 ঘন্টা লিখতে হবে, কারণ পরীক্ষা 3 ঘন্টা। আপনি যদি 3 ঘন্টা লেখার প্র্যাকটিস না করেন একটা না, তাহলে কিন্তু পরীক্ষা হলে কিন্তু লিখতে লিখতে ক্লান্তি চলে আসবে। আর আপনার যদি প্রতিদিনের একটা প্র্যাকটিস থাকে, ঠিক আছে, যে 3 ঘন্টা করে লেখা আমি লিখতে পারি, একটা না 3 ঘন্টা আপনি লিখলেন, এই যদি চর্চাটা যদি আপনি করে থাকেন, পরীক্ষা হলে আপনার পরীক্ষায় মনে হবে না, মনে হবে যে ওই দিচ্ছি আমি,
নর্মাল পরীক্ষা দিচ্ছে এরকম মনে হবে, মানে কোনো প্রেশারই আসবে না আর কি। ঠিক আছে, আপনার লেখার প্র্যাকটিস যদি থাকে, কমপক্ষে 10টা করে প্রশ্ন উত্তর আপনি প্রতিদিন লেখার চেষ্টা করেন এই যে ফ্রি হ্যান্ড রাইটিং খাতায়। আর এখানে প্রতিদিন কিছু কিছু ইনফরমেশন নোট করবেন, এই ইনফরমেশনগুলো ওই প্রশ্নের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আর হলো কি, বইতে কিন্তু হুবহু মুখস্থ করে দেবেন না, বিশেষ করে যারা আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট তারা কিন্তু হুবহু মুখস্থ করে দেবেন না, তারা এই লেখার দক্ষতাটা অর্জন করবেন। লেখার দক্ষতা অর্জন করলে কি হবে, আপনি যে কোনো প্রশ্ন যদি দেয়, যে কোনো প্রশ্ন দিলে আপনি সেটার উত্তর করতে পারবেন। কারণ লেখার দক্ষতা হচ্ছে কি, আমরা রাইটার যখন বা লেখক কি করে, আপনাকে একটা বিষয়টা আসলো সেই বিষয়ে কিন্তু সে অটোমেটিকলি লিখে দেয়। যেমন আমাদের ভার্সিটির একজন এমন একজন ছিল, তাকে যে কোনো একটা বিষয় দিলে সেই বিষয় সে লিখতে পারত। ঠিক আছে, সে বললো যে কিভাবে সম্ভব হলো, বললো ভাই আমি জীবনে প্রচুর লেখালেখি করতে, আমার লিখতে 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 খাতার স্তূপ পড়ে গেছে। ঠিক আছে, সে প্রচুর লিখতো। ঠিক আছে, লিখতে লিখতে তার মানে কোনো বানান ভুল হয় না, তারপরে হলো ইনফরমেশন গুলো আসে, লেখা দেখলেই মানে পড়তে ইচ্ছে করে, এরকম অবস্থা। তো এটা এটা চলে আসবে তখনই যখন আপনি লেখার প্র্যাকটিসটা করবেন, চর্চা করবেন। হ্যাঁ, প্রচুর লিখবেন। যেমন যেমন এমন লিখতে লিখতে এমন অবস্থা হতে পারে, দেখবেন যে আপনার লেখার মানটা ওই বইয়ের লেখার চেয়ে অনেক ভালো, লেখার স্ট্যান্ডার্ডটা কি হবে বইয়ের লেখার চেয়েও ভালো হবে, এমন হতে পারে। ঠিক আছে, এই জন্য আমি এই পুরো বিষয়টা আমি এই ব্যাপারটা বলতেছি যে আপনারা দুইটা কাজ করবেন অবশ্যই। একটা হচ্ছে আপনার নোট করবেন ইম্পর্টেন্ট যে তথ্যগুলো, বিশেষ করে শখ, চিত্র, তারপরে ইনফরমেশন, হ্যাঁ, কোটেশন, এগুলো বা আর যেগুলো আছে আর কি পরীক্ষার ভিতরে, যেগুলো এই প্রশ্নের উত্তরের ভিতরে যেগুলো দিলে আর কি মার্ক বেশি পাওয়া যায়, সেই তথ্যগুলো আপনারা একটা নোট খাতায় নোট করবেন। আর বাকি বিষয়গুলো আপনি কি করবেন, ফ্রি হ্যান্ড রাইটিং লেখার চর্চা করবেন, প্রচুর লেখার চেষ্টা করবেন। আপনি সাজেশন তৈরি করবেন, এই সাজেশন অনুযায়ী পরীক্ষা দেবেন। ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হলো কি, যে আপনি ধরেন যে সময় পাচ্ছেন না, পড়ার সময় নাই, তখন কি করবেন, তখন আপনি কি করেন, ইউটিউবে ওই কিওয়ার্ড, আপনি যে সাজেশন তৈরি করছেন সাজেশনে তো কিওয়ার্ড আছে, যেমন একটু আগে বললাম যে দারিদ্র দুষ্ট চক্র, এই দারিদ্র দুষ্ট চক্র জিনিসটা কি আপনি পড়তে বুঝতে পারছেন না। ঠিক আছে, তখন কি করেন, আপনার ওই ইউটিউবে ভিডিও দেখেন, সার্চ করেন। ঠিক আছে, অনেকে হয়তো পড়ে বুঝতে পারছে, যারা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট বা টেকনিক্যাল সাবজেক্টগুলো আছে তেমন নিজে পড়ে বুঝতে পারে না। যেমন ধরেন যারা কেমিস্ট্রি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কি হয়, যে এখন কিন্তু আবার দুইটা বিষয় চলে আসে। একটা হচ্ছে 50 মার্ক ভৌত বিজ্ঞান যে বিষয়টা, মানে ফিজিক্যাল সায়েন্স, 50 মার্ক কিন্তু আপনার ফিজিক্স, 50 মার্ক হলো কেমিস্ট্রি। এখন এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। সমস্যা কি, যারা ফিজিক্সে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রিটা একটু টাফ হয়ে যাবে, আবার যারা কেমিস্ট্রি পড়াশোনা করে তাদের কিন্তু ফিজিক্স বিষয় টাফ হয়ে যাবে। এই জন্য আমি চেষ্টা করছি, আমি যেহেতু ফিজিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছি, আমি একটু চেষ্টা করি যারা কেমিস্ট্রির ছাত্র, তাদের যে ফিজিক্স 50 মার্কের পরীক্ষা দিতে হবে, তাদের জন্য একটা কোর্স চালু করছে, যে শর্ট কোর্স এই 50 মার্কের জন্য। যদি কেউ করতে চান আর কি, আমি অল্প কয়েকজনের জন্য করবো, এটা এমন না যে অন্যান্য অনলাইন কোর্সের মতো 100-200 ছাত্র, এমন না, 5 থেকে 10 জন নিয়ে আমি একটা কোর্স করব, শুধুমাত্র যারা কেমিস্ট্রি বা ফিজিক্স তাদের জন্য, ভৌত বিজ্ঞানের জন্য। কারণ ভৌত বিজ্ঞান কিন্তু অনেক পোস্ট এবার। ঠিক আছে, তাদের জন্য আমি একটা কোর্স করব। তো তারা ইচ্ছা করলে আমার এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। ঠিক আছে, অংশগ্রহণ করার জন্য আমরা যোগাযোগ করতে পারি এই নম্বরে 01321787970। ঠিক আছে, এই নম্বরে যোগাযোগ করবেন। আরেকটা বিষয় হলো কি, বাজারের বই এবং ইউটিউবের ভিডিও বা গুগল সার্চ করে কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে শুধুমাত্র বই পড়ে আমরা ভালো মার্ক করবো, তা কিন্তু আসলে সব বই পড়ে বা একটা বই পড়ে কিন্তু সেরকম করা হয় না। কারণ হলো কি, যে একটা বিষয় কিন্তু অনেক পরীক্ষার্থী থাকে। একটা স্যার কিন্তু কমপক্ষে একটা বিষয় ধরেন যে 400 করে খাতা পায়। 400 খাতা পাই, 400 খাতার ভিতরে কিন্তু সবাই যদি একই রকম লেখে, তাহলে মার্কটা কিন্তু অ্যাভারেজ চলে আসে। কিন্তু অ্যাভারেজ মার্ক পেলে কিন্তু পাস করবেন, পাস করলে তো হলো না, আপনাকে চাকরি পাইতে হবে, তাই না? তো চাকরি পাওয়ার জন্য, চাকরি নিশ্চিত করার জন্য কিন্তু ভালো মার্ক ক্যারি করতে হবে, মেধা তালিকার ভিতরে আসতে হবে। এই জন্য লেখার মানটা কিন্তু আপনাকে ভিন্ন করতে হবে। হ্যাঁ, ভিন্ন করতে হলে আপনাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং এবং নোট করা এবং সাজেশন, তিনটা বিষয় কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে কি বললাম, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।